আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। পাপেল এডুকের পক্ষ থেকে সকলকে আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা অবশ্যই আগে ক্লাসটাই দেখেছিলা যে কি আমরা বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আলোচনা করতেছিলাম, যেটা কি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। যেটার কি অর্ধেকটা আমরা কি আগে পার্ট 1-এ শেষ করছিলাম, বাকি অর্ধেক পার্ট 2টা কি আজকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আজকে ক্লাসে কি তোমাদের খুবই উপকৃত হবা তোমরা করে। প্রথম থেকে একটু তাড়াহুড়া করে কি আমরা একটু রিভিশন দিয়ে যাচ্ছি প্রথম থেকে, যে অণু আর পরমাণু এই জিনিসটা তোমরা অবশ্যই ক্লিয়ার আছো। যারা যারা আজকে প্রথম ক্লাস করতেছো, ফার্স্ট ক্লাসটা করো নাই, তারা তারা আজকে ক্লাসটা শেষ করার পরে কি প্রথম ক্লাসটা দেখে নিও, বুঝতে পারছো? তাহলে আমরা ক্লাসটা দেখো, আমরা আগে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটা কি একটু আমরা সংক্ষিপ্ত করে কি আমরা একটু আলোচনা করে আমরা কি পরে ক্লাসটা কি যে আজকে নতুন টপিকটা কি আমরা বিস্তারিত আলোচনা করব, বুঝতে পারছো? দেখো অণু আর পরমাণু কি বলছিলাম, যেটাকে পরমাণু কি যেটা সাধারণ যেটা থাকে, যেমন কি একটা অক্সিজেন, এই অক্সিজেনটা কি, এই অক্সিজেনটা হচ্ছে পরমাণু। আর অণু কোনটা, যদি আমি O2 দেই তাহলে কি এটা হয়ে যাবে অণু। আর হাইড্রোজেন কি একটা পরমাণু, H2 হচ্ছে কি অণু, বুঝতে পারছো? মোল তো আলোচনা করছি আমরা। সাধারণভাবে কি রাসায়নিক পদার্থের পরিমাপের এককে কি বলা হয়, মোল বলা হয়। আর যদি তুমি সংজ্ঞায়িত করতে চাও তাহলে কি কি বলবা, কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23 অণু, পরমাণু বা আয়ন থাকে, সেই সংখ্যাকে ওই পরমাণু বা ওই পদার্থের কি বলা হয়, এক মোল বলা হয়, বুঝতে পারছো? আর এই 6.023 × 10⁻23 এটা কি সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, Na দ্বারা প্রকাশ করা হয়। গ্যাসের মোলার আয়তন, এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেটা কি গ্যাসের মোলার আয়তন। মোল সম্পর্কিত সূত্র, দেখো মোল সম্পর্কিত সূত্র, এই সূত্রটা একটু আরেকটু রিভিশন দিয়ে যাচ্ছি, যাতে কি আজকে এই সূত্রটা কি দিয়ে আমাদের অনেক কিছু করতে হবে, বুঝতে পারছো? তাহলে কি N = কি W/M = V/B/S/T/P কি N/Na কি Pb/RT, যেখানে কি Pb/RT আর কি তোমাদের সচরাচর পরীক্ষায় আসে না। তোমরা কি সাধারণত N = W/M V/B/S/T/P কি N/Na, এই সূত্রের মধ্যে কি তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষায় কি কমন পড়বে, বুঝতে পারছো? এখানে কি এনটা কি মোল, এনটা কি মোল। তারপর হচ্ছে কি ডব্লু কি অণুর ভর, ডব্লুটা কি অণুর ভর। এখানে যে ভরটা ইউজ করতেছে এটা কোন এককে, গ্রাম এককে। এটা কোন এককে, গ্রাম এককে। আর এই এমটা হচ্ছে কি আণবিক ভর, এই এমটা কি আণবিক ভর। এটা কোন এককে, এটাও গ্রাম এককে। আমরা ফার্স্ট যে ক্লাসটা পার্ট 1 করেছিলাম, সেখানে আমরা কি আণবিক ভর বা পারমাণবিক ভর যেটা আছে, আমরা কি সহজ শর্টকাট একটা শিখিয়েছিলাম না তোমাদের, যেটা কি সহজে কি তোমরা মুখস্থ ছাড়াই কি বের করা যায়, জোর বেজোর দিয়ে মনে করে দেখো, বুঝতে পারছো? দেখো V/B/S/T/P, ভিটা কি আয়তন, B/S/T/P কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই প্রমাণ অবস্থায় কি আয়তন, যার মান কত তোমরা বইয়ের মধ্যে পড়ছো কি 22.4, V/22.4 পড়ছো না? তার মানে কি B/S/T/P মানে কি 22.4 লিটার। B/S/T/P মান কত 22.4। এটা কি কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা কি প্রমাণ তাপমাত্রা আয়তন। কি প্রমাণ তাপমাত্রা মানে কি 0°C তাপমাত্রা, বুঝতে পারছো? আর ভিটা হচ্ছে কি আয়তন, ভিটা হচ্ছে কি আয়তন, এই ভিটা হচ্ছে কি আয়তন, যেখানে কি ভি ইজ ইকুয়াল টু কি আয়তন কোন এককে, লিটার এককে। এই সূত্রের মধ্যে যত ভর আছে, এক কথায় যদি বলতে চাই, এই সূত্রের মধ্যে যত ভর আছে সেই ভরটা কোন এককে, গ্রাম এককে। আর এই সূত্রের মধ্যে যত আয়তন আছে সেটা কোন এককে, লিটার এককে। সেটা কোন এককে, লিটার এককে, বুঝতে পারছো? আর এই এনটা হচ্ছে কি অণু বা পরমাণুর সংখ্যা, বুঝতে পারছো? আর এই এনে কি অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান কত 6.023 × 10⁻23। এটা তো মুখস্থ, বুঝতে পারছো? আর ওইখানে আছে পি কি, এটা চাপ, এটা বি কি আয়তন, আর কি মোলার গ্যাস ধ্রুবক, টি কি তাপমাত্রা। আপাতত এটা জানা রাখো, এটা কি তোমাদের আপাতত এখন লাগবে না, বুঝতে পারছো? পরে কি মোলার দ্রবণ এবং মোলারিটি। মোলার দ্রবণ কি বলছিলাম, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, সেই ক্ষেত্রে কি বলা হয়, ওই দ্রবণটাকে কি বলা হয়, মোলার দ্রবণ। সেটাকে বলা হয় কি মোলার দ্রবণ। আর যদি বলা হয় মোলারিটি, তার মানে কি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাকে তার কি বলা হয়, মোলারিটি বলা হয়। মানে কি যত মোল ইচ্ছা অনুযায়ী যদি সেটা বলে সেটা হলো মোলারিটি। আর যদি বলা হয় মোলার, তার মানে কি 1 মোলার। আর 1 মোলার মানে কি, মোলার মানে হচ্ছে 1 মোলার। সেমি মোলার মানে কত 0.5 মোলার। ডেসিমোলার মানে কি 0.1 মোলার। আর সেন্টি মানে কি 0.01 মোলার। এই জিনিসটা কি তোমাদের খুবই মনে রাখতে হবে, এই জিনিসটা কি তোমাদের মনে রাখতে হবে, বুঝতে পারছো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্ক করার ক্ষেত্রে কি বা ম্যাথমেটিক্যাল টার্মে এই জিনিসটা খুবই আসে, বুঝতে পারছো? দেখো মোলার দ্রবণ আর মোলারিটি, বুঝতে পারছো? মোলার দ্রবণ কি বললাম, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব, সরি
নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে সেটাকে কি বলা হয়? মোলার দ্রবণ। আর মোলারিটি কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি যত মোল দ্রবীভূত থাকে সেটাকে কি বলা হয়? মোলারিটি। মানে মোলারিটি কি? যত মোল, আর মোলার দ্রবণের মধ্যে 1 মোল। বুঝতে পারছো? এইটুকুই পার্থক্য। সংখ্যা কি? পুরাটাই এক। আর সবার ক্ষেত্রে কি? নির্দিষ্ট তাপমাত্রায়। এখানে কি তাপমাত্রা প্রভাব আছে? কি আছে? তাপমাত্রা প্রভাব আছে। বুঝতে পারছো? যৌগে মৌলের শতকরা সংযুতি কি? যৌগে মৌলের শতকরা সংযুতি। যৌগে মৌলের শতকরা সংযুতি সূত্র কি? শতকরা সংযুতি সূত্র কি? মৌলের একটি পরমাণুর ভর, কি বললাম? মৌলের একটি পারমাণবিক ভর ইনটু মৌলের সংখ্যা ইনটু 100 বাই কি? যৌগের আণবিক ভর। বুঝতে পারছো? যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর। বুঝতে পারছো? অনেকে আজকে একটা জিনিস নতুন আসছো, তাদেরকে একটু আমরা যাচাই করে যাই। আমরা কি বলছিলাম যে শর্টকাটে কিভাবে পারমাণবিক ভর বের করা যায়, সেই শর্টকাটটাকে আমরা তোমাদেরকে কি দেখিয়ে দিয়েছিলাম। দেখো কি দেখিয়ে দিয়েছিলাম। যদি বলা হয় ধরো সোডিয়াম, কি বললাম? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ধরো সালফার, কার্বন, অক্সিজেন, ধরো এই এক মৌল, সবগুলো মৌল কি পারমাণবিক সংখ্যা তোমরা অবশ্যই জানো 1 থেকে 30 পর্যন্ত। আশা করি তোমরা সকলে মুখস্থ করছো। যারা যারা মুখস্থ করেন তারা কি 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলা কি কাইন্ডলি কি তোমরা মুখস্থ করে নিও। বুঝতে পারছো? তোমাদের এটা লাগবেই, আজীবন তোমার এটা লাগবে। 30টা পর্যন্ত কি তোমাদের ন্যূনতম কয়টা? 30টা পর্যন্ত কি তোমরা মুখস্থ করে নিও, যাতে কি তোমাদের কেউ যদি উল্টা পাল্টা করে কেউ জিজ্ঞেস করে, ধরো কথা জিজ্ঞেস করে, ধরো সোডিয়াম কত 11 নাম্বার, যদি করে স্ক্যান্ডিয়াম কত 21 নাম্বার, এমন জিঙ্ক কত 30 নাম্বার, এইভাবে যদি আয়রন কত 26 নাম্বার, এইভাবে উল্টা পাল্টা করলে জিজ্ঞেস করলে পারো ওইভাবে মুখস্থ করো। বুঝতে পারছো? যাতে কি না আটকাও, তাহলে কি তোমার এটা ভালো হবে, আজীবন তোমার এটা কি কাজে লাগবে। বুঝতে পারছো? দেখো সোডিয়াম কয় নাম্বার? 11 নাম্বার। সোডিয়াম কয় নাম্বার? 11 নাম্বার। অনেকে কি এটা মুখস্থ করছে, পারমাণবিক ভর সংখ্যা কি মুখস্থ করছে। আজকে দেখো আমরা শর্টকাটে শিখতেছি কি পারমাণবিক ভর যাতে মুখস্থ না করতে হয়, সেই জন্য কি ফার্স্ট ক্লাসে আমরা পড়াইছিলাম, যারা পড়ছে তারা একটু রিভিশন দিয়ে দাও, আর যারা নতুন একদম তারা কি একটু দেখে নাও ভালো করে কি করছি এখানে। দেখো অ্যালুমিনিয়াম কয় নাম্বার? 13 নাম্বার। সালফার কত নাম্বার? 16 নাম্বার। কার্বন কয় নাম্বার? 6 নাম্বার। অক্সিজেন কয় নাম্বার? 8 নাম্বার। দেখো তো সোডিয়াম, সোডিয়াম কি 11 নাম্বার। যার যার কি প্রোটন সংখ্যা কে দিবা, যার যার প্রোটন সংখ্যা, অর্থাৎ কি প্রোটন সংখ্যা যে কথা, পারমাণবিক সংখ্যা কি একই কথা। বুঝতে পারছো? সোডিয়াম অ্যালুমিনিয়াম কত? 13 নাম্বার। সালফার কত? 16 নাম্বার। কার্বন 6 নাম্বার। অক্সিজেন কয় নাম্বার? 8 নাম্বার। এখন এই সাইডে যেগুলা বেজুর আছে, যেগুলা জোর আছে, সেগুলা কি জুড়ি রাখবো, আর যেগুলা বেজুর আছে সেটাকে কি এক দ্বারা যোগ করে সেটাকে কি বানাবো? জোর বানাবো। যেমন দেখো সোডিয়াম, সোডিয়াম কয় নাম্বার? 11 নাম্বার। সোডিয়াম হচ্ছে কি 11 নাম্বার। 11 কি জোর না বেজোর? অবশ্যই বেজোর। তাহলে এটাকে এক যোগ করলে এটা কি জোর হবে না? 11 যোগ 1 কত? 12 হচ্ছে। তাহলে এই 12টা কি জোর না বেজোর? এই 12টা হচ্ছে জোর। এই 12টা হচ্ছে কি জোর। 11 আর 12, 11 12 কত? 23। 11 আর প্লাস কি 12 ইজ ইকুয়াল টু কি 23। দেখো তো আর বইটা বের করে তোমরা দেখতে পারবা যে সোডিয়ামের ভর সংখ্যা কত? ভর সংখ্যা কত? 23। সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। বুঝতে পারছো? পারমাণবিক সংখ্যা দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। আর প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা তো একই কথা। আর ভর সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। এগুলো তো তোমরা আশা করি জানো। দেখো কি বললাম? 11 যোগ 12 তার মানে কি 23। সোডিয়ামের ভর কত? 23। সেম ভাবে কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম জোর না বেজোর? সরি 13, 13 জোর না বেজোর? অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 13, 13 জোর না বেজোর? বেজোর। তাহলে এটার সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে এটাকে আমরা কি বানাবো? জোর বানাবো। কি বানাবো? উদ্দেশ্য কি? এই পাশে আমরা কি রাখবো? এই পাশে আমরা জোর রাখবো। এই পাশে আমরা কি রাখবো? জোর বানাবো, জোর রাখবো। আর এই পাশে কি পারমাণবিক সংখ্যা, এই পাশে কি পারমাণবিক সংখ্যা, এই পাশে পারমাণবিক সংখ্যা। আর এই পাশে আমরা যাই থাকতে কেন, এই পাশে আমরা কি বানাবো? এটাকে জোর বানাবো। দেখো 13, এই 13 কি বেজোড় সংখ্যা। তাহলে আমরা 1 যোগ করে কত বানাবো? 14 বানাবো। তাহলে কত হবে এখানে? 14। 11 13 14 কত? 27। 13 14 কত? 27। দেখো অ্যালুমিনিয়ামের ভর কত? 27। অ্যালুমিনিয়ামের ভর কত? 27। বুঝতে পারছো? তেমনি কি তাহলে এখানে কি, এখানে কি হওয়া উচিত? তাহলে 16 নাম্বার আছে। 16 জোর না বেজোর? 16 তো জোর, নিজেই জোর। তাহলে এটাকে আমরা কি আলাদা করে জোর বানাইতে হবে? না, এটা আলাদা করে জোর বানাবো। 16 জোর থাকলে কি হবে? জোরই থাকবে। জোর থাকলে কি হবে? জোর। তাহলে 16 16 কত? 32। 16 16 কি 32। দেখো কার্বন, কার্বন কি 6, 6 কি জোর না বেজোর? এটাও জোর। এটা কি জোর। তাহলে জোর থাকলে কি হবে? জোরই থাকবে। জোর থাকলে জোরই থাকবে। কি হবে এখানে? 12 প্লাস 8। অক্সিজেন কত? 16 নাম্বার। অক্সিজেনের ভর কত? 16। তাহলে এখানে 8 কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা জোর না বেজোর? জোর। তাহলে জোর থাকলে কি হবে? জোরই থাকবে। জোর থাকলে কি হবে? জোরই থাকবে। তাহলে কত হবে? 16। 8 8 কত? 16। বুঝতে পারছো? তাহলে আমরা কি এইভাবে কি শর্টকাটে কি আমরা পারমাণবিক ভর সংখ্যা কি বের করতে পারবো না মৌলের? 1 থেকে 20 পর্যন্ত তোমরা কি ইজিলি বের করতে পারো। 3টা জায়গায় ব্যতিক্রম আছে। 3টা জায়গায় ব্যতিক্রমগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? এগুলা কি ইজিলি সবগুলো বাই করতে পারবা। হাইড্রোজেন থেকে শুরু করে কোন পর্যন্ত? ক্যালসিয়াম পর্যন্ত। হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত। দেখো দুই একটা জায়গায় ব্যতিক্রম। দেখো দুই একটা জায়গায় কোন জায়গায় ব্যতিক্রম? দেখো
ব্যতিক্রমটা হচ্ছে কি, ধরো বেরিলিয়াম কি আছে, বেরিলিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন। দেখো এই তিনটা চিন্তা করো, বেরিলিয়াম কয় নাম্বার, বেরিলিয়াম 4 নাম্বার, নাইট্রোজেন কয় নাম্বার 7 নাম্বার, ক্লোরিন কয় নাম্বার 17 নাম্বার। ক্লোরিনটা ওই নিয়মটাই মানে, শুধু কি 0.5টা একটু যোগ করতে হয়। ক্লোরিন তুমি যে নিয়মটা শিখাইলাম এই নিয়মটাই মানে। দেখো ক্লোরিন কয় নাম্বার 17 নাম্বার, তাহলে 17 কি জোর না বেজোর, বেজোর। তাহলে এটাকে কত দ্বারা যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে 17 আর 1 কত 18, 17 আর 1 কত 18, 17 1 35, 35 শুধু কি এক্সট্রা কি 0.5টা একটু যোগ করে নিবা, 0.5টা কি যোগ করে নিবা, 0.5 যোগ করে নেবা। তাহলে ক্লোরিনের ভর কত 35.5, বুঝতে পারছো? ওই নিয়মে চলবে, প্লাস কি 0.5টা একটু যোগ করে নিবা, বুঝতে পারছো? তারপরে কি নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে 7, এখানে বেজোর আছে, তাহলে কি আমার যে নিয়ম শিখে সেই অনুযায়ী কি জোর করা দরকার, মানে 7 যোগ 8 দরকার না, এখানে তা হবে না। 7 থাকলে এখানে কি হবে 7 হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে 7 থাকলে 7 মানে কি 14। তারপরে কি বেরিলিয়াম, বেরিলিয়াম কয় নাম্বার 4 নাম্বার, তাহলে ওই ক্ষেত্রে কি জোর আছে, তার মানে কি জোরই রাখা উচিত, কিন্তু না, বেরিলিয়াম এবং নাইট্রোজেনের ক্ষেত্রে এগুলা কি ওই পাশে কি করবো আমরা বেজোর করবো, ওই পাশে আমরা কি করব বেজোর করব। বেরিলিয়াম এবং কি বেরিলিয়াম এবং নাইট্রোজেন ক্ষেত্রে এই পাশে আমরা কি করব বেজোর করব। 4 আছে, তাহলে জোড় সংখ্যা এটা কত যোগ করলে বেজোর হবে, 1 যোগ করলে। 4 আর 1 কত 5, 4 আর 1 কত 5, তাহলে কত বেরিলিয়াম 9, নাইট্রোজেন কত 14, বুঝতে পারছো? ক্লোরিন কত 35.5, আর গুলো যা পড়াইছে তোমাদের। আর হাইড্রোজেন, হাইড্রোজেন এটা তোমরা তো জানো, হাইড্রোজেনের কত 1, 1 প্লাস, এটা কি কোনো নিউটন সংখ্যা আছে? আরেকটা জিনিস তোমাদের মনে করা দেই, দেখো এইগুলা কিন্তু একাধারে কি নিউটন সংখ্যা, একাধারে কি এগুলা নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা কি মূলত এই যে এগুলা, কারণ কি এগুলা প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা ইজ ইকুয়াল টু কি ভর সংখ্যা না, প্রোটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা প্লাস কি নিউটন সংখ্যা প্লাস কি ইজ ইকুয়াল টু কি ভর সংখ্যা। তার মানে কি এগুলো আমরা যেগুলো জোর বেজোর বেজোরা ছিল এগুলো আমরা জোর করছি, এগুলো কি সংখ্যা মূলত, এগুলো নিউটন সংখ্যা, এগুলো কি নিউটন সংখ্যা। সেম ভাবে এই যে এখানে যে করতেছে এই যে এগুলা কি বেজোর সংখ্যা, এগুলো কি নিউটন সংখ্যা, বুঝতে পারছো? আর এগুলো কি প্রোটন সংখ্যা। তাহলে কি নাইট্রোজেন বেরিলিয়ামের ক্ষেত্রে কি 5, বেজোর থাক এই দুইটার ক্ষেত্রে কি জোর থাকলে এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র কি বেজোর করব। 4 আছে যোগ 1 কত 5, তাহলে 5 আর 4 কত 9, নাইট্রোজেনের কত 4। এগুলো কি ভর সংখ্যা, এগুলো কি ভর সংখ্যা। ভর সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়, বুঝতে পারছো? তাহলে শতকরা সংযুতি কি মৌলের পারমাণবিক ভর ইনটু কি 2 ইনটু কি 100 বাই কি 106, মানে এটা কি সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে বাই করছিলাম, সোডিয়াম কার্বনের ক্ষেত্রে সোডিয়ামের কি সোডিয়ামের শতকরা সংযুতি বের করছিলাম। সোডিয়াম সূত্র অনুসারে কি মৌলের পারমাণবিক ভর মানে কি মৌলের পারমাণবিক ভর, এই সোডিয়ামের পারমাণবিক ভর কত, মৌলের পারমাণবিক ভর মানে কি সূত্র কি শতকরা সংযুতি ইজ ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর ইনটু মৌলের সংখ্যা ইনটু কি 100 বাই কি যৌগের পারমাণবিক ভর। দেখো যৌগের আণবিক ভর, যৌগের কি যৌগের হয় আণবিক ভর, মৌলের হয় কি পারমাণবিক ভর। তার মানে কি সোডিয়ামের কত 23 ইনটু সোডিয়াম আছে কয়টা দুইটা আছে ইনটু কি সূত্রের 100 বাই কি পুরা যৌগের কি আণবিক ভর, পুরা যৌগের কি আণবিক ভর, আণবিক ভর তো পারবাই, এটা কি 23, এটা ছিল কি 23 গুণন কত 2 যুগ কার্বন কত 12, কার্বন কত 12, 12 নাম্বার 12 ভর না 6 নাম্বার, 6 থাকলে কি হয় 6 যোগ করতে হয়, তাহলে জোর। অক্সিজেন কত 16, অক্সিজেনের ভর কত 16, 16 গুণন কি 3, তাহলে কি গুণের কাজ আগে, তাহলে 3 ষোলং কত 48, 3 ষোলং কত 48, 12 যোগ কত 23 দুগুণে কত 46, তাহলে 46 আর 12 কত 60, 60 প্লাস 48 কত 106, বুঝতে পারছো? মানে কত 106। দেখো যৌগে মৌলের শতকরা সংযোগ, তার মানে কি যৌগ সূত্র কি মেন সূত্র কি যৌগে যৌগে মৌলের শতকরা সংযুতি ইজ ইকুয়াল টু কি মৌলের পারমাণবিক ভর ইনটু মৌলের সংখ্যা ইনটু কি সূত্রের 100 বাই কি বাই যৌগের আণবিক ভর বাই কি যৌগের আণবিক যৌগের কি আণবিক ভর, বুঝতে পারছো? এটা কি মেন সূত্র শতকরা সংযুতি যৌগে কি মৌলের শতকরা সংযুতি কত মৌলের পারমাণবিক ভর ইনটু মৌলের সংখ্যা ইনটু কি 100 বাই কি যৌগের আণবিক ভর, বুঝতে পারছো? এটা কি মেন সূত্র। এই জিনিসটা কি আমরা এতটুকু পর্যন্ত যা বললাম এটা কি অতীতে ক্লাস কি ফার্স্ট পার্টে কি আমরা এটা করিয়েছিলাম, ওইগুলা কি আমরা একটু রিভিশন দিয়ে দিলাম। এগুলা কি আজকে নতুন টপিক, কি এগুলা কি আমরা নতুন টপিক, কি টপিকটার নাম কি শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত। আজকে ক্লাসটা বেশি একটা লং হবে না, তোমাদের কি আজকে ক্লাসটা যত সহজে আমরা তাড়াতাড়ি করতে পারি সেই চিন্তা করো, সহজে কি তোমরা ভালো কিছু করতে পারো সেই অনুযায়ী আজকে ক্লাসটা আমরা সাজিয়েছি, বুঝতে পারছো?
শতকরা সংযোজী থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। কি বললাম? শতকরা সংযোজী থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। দেখো এই জিনিসটা মূলত কি আমরা বেসিকটা ভালোভাবে কি ক্লিয়ার করে দেই, যাতে কি তোমরা এখন বেসিকটা ক্লিয়ার করার সময় মনে কি বলবা, এত বড় ম্যাথ কি আসবে, এত বড় ম্যাথ আসবে না। তবে কি বেসিক ক্লিয়ার যদি থাকে তাহলে তুমি যে কখন জিনিসটা শর্টকাট করবা, যখন কি তুমি পুরোটা ভালোভাবে জানো তখন তুমি জিনিসটা শর্টকাটে নিয়ে আসতে পারবা। তুমি যদি বেসিকটা না জানো তুমি এটাকে কিভাবে শর্টকাটে নিয়ে আসবা, বুঝতে পারছো? আগে কি আমরা বেসিকটা ক্লিয়ার করি। অনেকে আছে যে তোমরা কি 9-10 ফাঁকিবাজি করছিলা, ওইগুলা কি তোমরা এইগুলো কি গ্যাপ গ্যাপ করছো, অনেকে ছেড়ে দিছিলা। আজকে কি আমরা এটা ক্লিয়ার করবো, বুঝতে পারছো? মৌলের শতকরা সংখ্যা, স্থূল সংকেত এবং কি আণবিক সংখ্যা একটা উদাহরণ দিয়ে আমরা করাই। দেখো মনে করো একটা উদাহরণ, আমরা সবসময় কি উদাহরণ দিয়ে করানো ট্রাই করি। কি জন্য করি জানো? উদাহরণ করলে মাথার মধ্যে কি এটা গেঁথে পড়ে, বুঝতে পারছো? দেখো একটা অঙ্ক দিয়ে করি, এমনি তোমাদের বললে সারাদিন বললে কি তোমরা এই যে সূত্রের মতো মুখস্থ করবা, কিন্তু মুখস্থ বিদ্যা ভালো না। তোমরা কি এটা বুঝে বুঝে পড়বা, ম্যাথমেটিক্যাল টার্ম প্লাস থিওরিটিক্যাল টার্ম এগুলা কি তোমাদের বুঝে বুঝে পড়তে হবে। দেখো কি বলছে, কোন যৌগের কার্বন 92.31% এবং কি হাইড্রোজেন 7.69% দেওয়া আছে, ওই যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করো। দেখো আগে স্থূল সংকেত বের করতে হয়, স্থূল সংকেত বের করার পরে কি আমরা কি বের করি, আণবিক সংকেত বের করি, বুঝতে পারছো? আগে কি বের করতে হয়, স্থূল সংকেত। আগে কি বের করতে হয়, স্থূল সংকেত। স্থূল সংকেত বের করার পরে কি আমরা আণবিক সংকেত বের করতে পারবো। যে স্থূল সংকেত না পারবে সে কখনো কি আণবিক সংকেত পারবে না, বুঝতে পারছো? দেখো স্থূল সংকেত কি বলছে, প্রথমত কি যার যার প্রথম স্টেপ, এটা কয়টা স্টেপে, 3টা স্টেপে ভাগ করি আমরা। প্রথম স্টেপ কি যার 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 কি, আচ্ছা আমরা না লিখে এমনি মুখে বলি। দেখো 3টা স্টেপে প্রথমত আমরা কি যার যার কি পারমাণবিক ভর দ্বারা কি ভাগ করব, যার যার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ধরো মনে করো কি কার্বন, কি বললাম, কার্বন কার্বন কত 92.31%, এটা আছে। এটা যার যার কি যা যা কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর কত, কার্বন কয় নাম্বার সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত 6। তাহলে এটা জোড় না বিজোড়, জোড়। তাহলে 6 থাকলে কত যোগ হবে 6, তাহলে 6 আছে কত 12। তাহলে কত কার্বন কত দ্বারা ভাগ করতে হবে 12। দেখো একটা জিনিস চিন্তা করে দেখো, এই শতকরা সমান যদি এইটা আর এইটা কি যোগ করে কত হবে 100 কিনতে হবে, এই দুইটা যোগ করে কত হবে 100 হবে। কারণ কি শতকরা সমান যদি কখনো কি 100 এর বেশি হয় না, কখনো কি 100 এর বেশি হয় না। দেখো কি বললাম, এই দুইটা মিলে কি 100% বেশি হবে না। কি বলছে, কার্বন কি 92.31 বাই কি 12, এটা ভাগ করলে আমরা যে মানটা পাবো, এই ভাগ দেখো ক্যালকুলেটর, দেখো একদম করো তো, করো কমেন্টে জানাও। 92.31 ভাগ 12 দিলে কত আসে, এটা ভাগ করো একবার। আবার কি হাইড্রোজেন যা যা পারমাণবিক সংখ্যা ভাগ করো, কি হয় 7.69 ভাগ কত 7 ভাগ কত 1। হাইড্রোজেনের ভর কত, যা যা পারমাণবিক ভর দ্বারা কি ভাগ করব, যা যা পারমাণবিক ভর দ্বারা কি আমরা ভাগ করব। তাহলে কি এটা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, হাইড্রোজেনের কত 1, আর কার্বনের কত 12। 12 দ্বারা কি এটাকে আমরা ভাগ করব একবার, যা যা পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ভাগ করার পরে এখানে যে আনসারটা বের, কত আনসার আসতেছে 6 পয়েন্ট, তাহলে কত বেরোতেছে 7.69, 7 পয়েন্ট কি 69। এটা কত বেরোচ্ছে 7.69, এটা 1 দ্বারা ভাগ করলে এটা কি থাকে 7.69। এই দুইটা ভাগফল কি বেরোলো, এই দুইটা ভাগফল, এই দুইটা ভাগফলের মধ্যে আমরা দেখবো কোনটা ছোট কোনটা বড়। যে ছোটটা আছে ছোটটা দিয়ে কি করবো, আবার তোমরা এই দুইটাকে কি আমরা ভাগ করবো। মনে করো এখানে তো দুইটা সমান আসতেছে, এখানে মনে করো কথার কথা ধরো এখানে ই ছিল, মনে করো এটা আনসার ধরো কথার কথা 2 পয়েন্ট সামথিং থাকলো, কি থাকলো 2 পয়েন্ট সামথিং, 2.68 থাকলো, মনে করো 2.68। তাহলে কি এই দুইটার মধ্যে কোনটা ছোট, এই এটা ছোট না, এটা ছোট। তাহলে এটাকে কি করবো আমরা, এই 2.68 দিয়ে কি করবো, এই 2.68 এর থেকে আমরা কি আবার কি ভাগ করব। থার্ড স্টেপ কি 2.68 দ্বারা কি আমরা পুনরায় কি সবগুলোকে ভাগ করব। কিন্তু এখানে আমরা আসছে কি মূলত এখানে আসছিল 7 পয়েন্ট কত 7.69। যেহেতু দুইটা সমান তাহলে তার কোনো এখানে কোনো মানে প্যাচ লাগানোর কোনো বিষয় নাই। যেহেতু এই দুইটার মধ্যে যেটা ছোট, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা দিয়ে কি দুইটাকে কি আবার ভাগফল দ্বারা কি ভাগ করব। যেমন কি ধরো এখানে আমরা করলাম কি হাইড্রোজেন, কি থাকলো হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে কি পাইছিলাম 7.69 ভাগ কত 7.69 ইজ এটা বের করবো। আবার কি কার্বনের ক্ষেত্রে আমরা বের করবো কি কার্বনের 7 পয়েন্ট উত্তর কত ছিল 69 বাই কত 7.69। এর মানে কি এর যা যার ভাগফল পেলাম এটা কি ভাগফল, এটা কি ভাগফল। ভাগফল দ্বারা কি এই দুইটার মধ্যে যে মানটা ভাগফলের মধ্যে যেটা ছোট সেই মানটা দ্বারা কি দুইটাকে কি আমরা ভাগ করব, দুইটা দ্বারা কি আমরা ভাগ করব। ভাগ করার পরে যে মানটা আমরা ছোট সেই দ্বারা ভাগ করব। এই ক্ষেত্রে যেহেতু এই ক্ষেত্রে কি দুইটা যেহেতু সমান তাহলে আমরা কি ওইটা দ্বারা আমরা ভাগ করলে কত আসে এখানে 1 আসে, আর এখানে কত আসতেছে
দেখো একটু সাজায় লিখতেছি। কার্বন, কার্বনে কত আনসার কত ছিল 7.69, ভাগ কত ছোট মান কত 7.69, কত থাকতেছে 7.69। হাইড্রোজেনে কত, হাইড্রোজেনের 7.69 ভাগ কত ছোটটাই 7.69। বুঝতে পারছো, এখানে 1 আসতেছে, এখানে কত আসছে 1, এখানে আসতেছে 1, এখানে 1, তাহলে 1 যেহেতু এই ভাগফলটা কি আমরা বসে, অতএব কি স্থূল সংকেত, অতএব স্থূল সংকেত, স্থূল সংকেত কি, স্থূল সংকেত ইজ ইকুয়াল টু কি C1H1, মানে এই ভাগফলগুলোকে কি ধরো, এখানে ধরো কথা কথা 2 থাকতো, কথার কথা যদি 2 থাকতো তাহলে আমরা কত দিতাম 2 দিতাম। বুঝতে পারছো জিনিসটা এই যে এরকম, তাহলে কি এখানে কত দিব, এখানে 1 আসতেছে, তার মানে কি কার্বনের ক্ষেত্রে এখানে আনসার কত আসছে 1, হাইড্রোজেনের কত 1। বুঝতে পারছো জিনিসটা, তাহলে কি স্থূল সংকেত বের করলাম। আবার কি চাইছে এখানে আণবিক সংকেত, এখানে কি চাইছে আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত কি, আমি বারবার বললাম আণবিক সংকেত কি, আগে তুমি আণবিক সংকেত চাইলে তোমাকে আগে কি স্থূল সংকেত বের করতেই হবে, স্থূল সংকেত ছাড়া আণবিক সংকেত কি পসিবল না। তাহলে দেখো এখন কি স্থূল সংকেত বলছে, তাহলে স্থূল সংকেত এতটুকু পাইলাম, তাহলে কি আমরা ধরে নেই, কি ধরে নেই, আমরা কি ধরি আণবিক সংকেত, আণবিক ধরি কি আণবিক সংকেত ইজ ইকুয়াল টু কি CH, মানে 1 দিলেও যে কথা, না দিলেও তো একই কথা, 1 দিলেও যে কথা, না দিলে কি CH কি n, ধরি কি আণবিক সংকেত এটা, মানে স্থূল সংকেত মাঝখানে লিখে কি ব্র্যাকেট দিয়া n দিবা। এখানে আমরা কিসের মান জানি না, শুধুমাত্র n এর মান জানি না, কিসের মান জানি না, n এর মান জানি না। n মানে কি জানো, n মানে হচ্ছে, n মানে কি, n মানে মূলত হচ্ছে কি, n মানে হচ্ছে যৌগের পারমাণবিক ভর, কি বললাম যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর বাই কি স্থূল সংকেতের ভর, কি বললাম স্থূল সংকেতের, স্থূল সংকেত এর আণবিক ভর, এটা হচ্ছে কি n, n সমান কি যৌগের আণবিক ভর বা স্থূল সংকেত আণবিক ভর। এখন যে প্রশ্ন আসতে পারে স্যার কি যৌগের আণবিক ভর এটা কই পেলাম, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেখো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, দেখো প্রশ্নে হয়তো দেওয়া ছিল এখানে মিস্টেক 78, যৌগের কি আর পারমাণবিক ভর কত কত দেওয়া থাকবে 70, মনে করো এটা কি কত দেওয়া আছে 78, এটা কি প্রশ্নে দেওয়া থাকবে, যৌগের পারমাণবিক ভর কি এটা দেওয়া থাকবে, যৌগের পারমাণবিক আণবিক ভরটা এটা কি প্রশ্নে দেওয়া থাকবে, মনে করো কত 78, কত 78। তাহলে কি এখানে n ইজ ইকুয়াল টু কি আসতেছে, মনে করো এটা কি দেওয়া আছে, যৌগের আণবিক ভর কত 78, 78 ভাগ স্থূল সংকেতের পারমাণবিক ভর, স্থূল সংকেত কোনটা CH, এটা কি স্থূল সংকেত না, স্থূল সংকেত একটু আমরা পড়লাম কি C1H1, তাহলে এই সি কার্বনের ভর কত, কার্বনের ভর কত 12, আর হাইড্রোজেনের ভর কত 1, তাহলে কত 12 আর 1 কত 13, 12 আর 1 কত 13, 12 আর 1 কত, এখানে কি ভাগফলটা বের হবে, n ইজ ইকুয়াল টু কি ভাগফল কত হবে, দেখো তো কত আসতেছে 318, দেখো 6 দ্বারা গুণ, 6 দ্বারা ভাগ করলে হয়ে যেতেছে 3 6 কত 18, হাতে কি 1, 6 ওকে 6, 6 আর 1 কত 7, তাহলে কি 6 দ্বারা কত 78, 78, তাহলে উত্তর কত হচ্ছে n আসছে 18। তাহলে কি আমরা এখানে চাইলে কি করতে হবে এখন, এখন কি অতএব আণবিক সংকেত, আণবিক, আণবিক সংকেত কি, আণবিক সংকেত ইজ ইকুয়াল টু কি, আণবিক সংকেত ইজ ইকুয়াল টু কি, ধরে নিছিলাম কি আণবিক সংকেত CH, কি দিব CH, আর n এর n কি n এর মান কত পেলাম, n এর মান 6 পাইলাম, কত পাইলাম 6, তাহলে উত্তর কত হলো C6, কি C6H6, C6H6, আনসার কি আণবিক সংকেত কি C6H6। বুঝতে পারছো C6H6। প্রথমত আমরা বের করছিলাম কি আণবিক সংকেত বের করার ক্ষেত্রে আমরা কি আগে বের করতে হবে, স্থূল সংকেত বের করতে হবে, কি বের করতে হবে স্থূল সংকেত। স্থূল সংকেত আমরা কিভাবে বের করছিলাম, স্থূল সংকেত আমরা কিভাবে বের করছিলাম, দেখো স্থূল সংকেত আমরা কিভাবে বের করছিলাম, স্থূল সংকেত প্রথমত আমরা কি আনছিলাম,
ষোলো সংকেতে আমরা কি বের করছিলাম? ষোলো সংকেত কি শতকরা সহজ দেওয়া থাকবে, এগুলা কি দেওয়া থাকবে, এগুলা থেকে আমরা কি যার যার পারমাণবিক ভর দ্বারা কি আমরা ভাগ করব। পারমাণবিক ভর ভাগ করলে কি হয়? 7.69। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি 7.69 ভাগ কত? যার যার পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে কত হয়? 7.69। এই দুটার মধ্যে যেটার মান ছোট সেটা দিয়ে কি আবার ভাগ করলে কি পুনরায় ভাগ করব, সেটা দ্বারা পুনরায় ভাগ করব। এই দুটার মধ্যে যেহেতু দুটা কি সমান, তাহলে যে কোনো একটা দিয়ে কি আমরা এই দুটাকে কি আবার ভাগ করব। এটাই করছি, দেখো এটাই করছি। এই যে 7.69 ভাগ কি 7.69, দুইটা কি 7.69 দ্বারা কি ভাগ করছি, 1 1 আসছে। অতএব স্থূল সংকেত কি C1H1। এখানে ভাগফলটা যার যার, এখানে যদি 2 থাকতো তাহলে আমরা কি দিতাম C2, আর এখানে যদি 3 থাকতো তাহলে কি H3। যেহেতু এখানে 1 1 আছে তাহলে কি দিলাম C1H1। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? এটা কি স্থূল সংকেত বের হলো। স্থূল সংকেত বের করার পরে কি আমরা কি বের করব? আণবিক সংকেত। স্থূল সংকেত বের করার পরে আমরা কি বের করব? আণবিক সংকেত। দেখো কি আছে, দেখো ধরি আণবিক সংকেত ইজ ইকুয়াল টু কি স্থূল সংকেতটা লিখবা, লেখার পরে ব্র্যাকেটে দিবা, ব্র্যাকেট দিয়ে কি দিবা? এন দিবা। স্থূল সংকেতটা লেখার পরে কি ব্র্যাকেটে দিয়ে কি দিবা? এন দিবা। এটা কি ধরে নিলাম আমরা, কি আণবিক সংকেত ধরে নিলাম। তারপরে কি এখানে কি সবকিছু তো জানো, কি জানো না? এন জানো না। আমাদের উদ্দেশ্য কি? এন বের করা। তাহলে এন ইজ ইকুয়াল টু কি যৌগের আণবিক ভর বাই কি স্থূল সংকেতের আণবিক ভর। যৌগের আণবিক ভর বাই কি স্থূল সংকেতের আণবিক ভর। এটা করো যোগ। এখন প্রশ্ন আসতে পারে না স্যার যে যৌগের আণবিক ভরটা কোথায় আসলো? যৌগের পারমাণবিক ভরটা আসছে মনে করো প্রশ্নে কি দেওয়া থাকবে, কি প্রশ্নটা কত দেওয়া থাকবে? আমরা এটা কত ধরে নিছি? 78 ধরে নিছি। কত ধরে নিছি? 78। বুঝতে পারছো? প্রশ্নে এটা যখন আণবিক সংকেত চাইবে তখন কি প্রশ্নে দেওয়া থাকবে যৌগের আণবিক ভর। বুঝতে পারছো? এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। কত? 78। কত? 78। এই জন্য 78 বসাইছি। বাই কি স্থূল সংকেতের আণবিক ভর। স্থূল সংকেত কোনটা? CH। তাহলে এখানে কি অনেকে প্রশ্ন আসলে 1 দিলেন না কেন স্যার? 1 দিলেও যে কথা, না দিলেও কি একই কথা। তাহলে কার্বনের ভর কত? 12। আর হাইড্রোজেনের ভর কত? 1। 12 আর 1 কত? 13। এই জন্য আমরা কি 13 দ্বারা কি 78 রে কত দ্বারা ভাগ করছি? 78 রে কি 13 দ্বারা ভাগ করছি। সেক্ষেত্রে উত্তর আসছে কত? 6 13 কত? 6 13 78। বুঝতে পারছো? উত্তর আসছে 6। এখন অতএব কি এখানে শুধু 6 বসাই দাও। এনার জায়গা কত বসাই দিবা? 6 বসাই দিবা। এনার জায়গা কত বসাই দিবা? 6 বসাই দিবা। এই যে হচ্ছে আণবিক সংকেত। অতএব কি আণবিক সংকেত CH ব্র্যাকেট দিয়ে কি এনার জায়গা 6 বসাই দিছি। এটা দ্বারা কি এই দুটাকে আবার কি গুণ করছি, C6H6। বুঝতে পারছো এখন? তাহলে আমরা এই টপিকটা দেখো, রাসায়নিক সমীকরণের সমতাকরণ। সমতাকরণ তো তোমরা আশা করি পারো। তারপরে কি আমরা এমসিকিউ যখন আসবে তখন আমরা সমতাকরণটা কি এটা দেখাই দিব। এটা মুখস্থ করার কিছু না। সমতাকরণ কি মানে উৎপাদ এবং কি বিক্রিয়কের বিক্রিয়া করার পর যে উৎপাদটা তৈরি হবে তার যে সংখ্যাগুলো বাম পাশে, অর্থাৎ কি বিক্রিয়কে এবং কি উৎপাদে কি এই দুটা কি সমান থাকবে। বুঝতে পারছো? এটা কি সমতাকরণ। রাসায়নিক বিক্রিয়ার পরে কি মানে সাম্য অবস্থা তৈরি করবে, মানে এই পাশে যা থাকবে এই পাশে যা থাকবে। বুঝতে পারছো? ধরো মনে করো কি একটা জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দেই। ধরো নাইট্রোজেন। আচ্ছা, আরেকটা জিনিস, যৌগ গঠন করার সময় যখন বিক্রিয়া করবে কি করবে? যখন বিক্রিয়া করবে তখন কি শুধু নাইট্রোজেন লিখবা? তখন কি খালি এন দেও? শুধু কি এন দিলে কি হবে? হবে না। কি দিতে হবে? N2 দিতে হবে, কারণ এগুলো কি একটা গ্যাস। এগুলো কি একটা গ্যাস। বুঝতে পারছো? দ্বিপারমাণবিক একটা তোমরা কি একটা শর্টকাট একটা ফর্ম আছে না, কি নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন সাথে কি সকল হ্যালোজেন। কি বললাম? নাইট্রোজেন হাইড্রোজেন সাথে সকল হ্যালোজেন। নাইট্রোজেন হাইড্রোজেন সাথে সকল হ্যালোজেন, এগুলো কি পারমাণবিক? দ্বিপারমাণবিক। অর্থাৎ কি এগুলো শেষে কি দুই দিতে হয়। যেমন কি ধরো কি দেওয়া আছে মনে করলাম, কি বললাম? নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন, নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন সাথে কি সকল, সাথে সকল সাথে সকল হ্যালোজেন। হ্যালোজেন মানে কি লবণ উৎপন্নকারী। কি হ্যালোজেন? লবণ উৎপন্নকারী। হ্যালোজেন মানে কি পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে কি আছে? ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এগুলো কি এই গ্রুপটাকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। কি বলা হয়? হ্যালোজেন অর্থ কি লবণ উৎপন্নকারী। তাহলে দেখো এটা কিভাবে লবণ উৎপন্ন করে? ক্ষারের সাথে 1 নং গ্রুপের যে মৌলগুলো আছে এগুলো কি ক্ষার। এই ক্ষারের সাথে হ্যালোজেনের গ্রুপটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ উৎপন্ন করে। বুঝতে পারছো? তাহলে কি আছে এগুলো কি বললাম? নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন সাথে কি সকল হ্যালোজেন। এগুলো কি পারমাণবিক? দ্বিপারমাণবিক। এগুলো কি পারমাণবিক? দ্বিপারমাণবিক। মানে কি আর হ্যালোজেন গুলো কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন
আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বুঝতে পারছো এগুলো কি পারমাণবিক? দ্বিপারমাণবিক। বুঝতে পারছো? তাহলে সমতাকরণ, তাহলে কি যেটা আমরা যে টপিকটা আনতেছিলাম সমতাকরণ মানে কি? সমতাকরণ বলতে কি একটা উদাহরণ দিয়ে দেখি। ধরো কি আছে, নাইট্রোজেন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, N2H2 কেন আমি একটু আগে তো বললাম কি এগুলো দ্বিপারমাণবিক, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন সাথে সকল হ্যালোজেন। এগুলো বিক্রি করে কি উৎপন্ন করবে? বিক্রি উৎপন্ন করে NH3, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া উৎপন্ন করে। এখন দেখো নাইট্রোজেন এই পাশে আছে কয়টা? একটা। আর এই পাশে আছে কয়টা? দুইটা। তাহলে আমরা কি দিব এখানে? দুই দিব, মানে কি সমতা করব, মানে বিক্রিয়ক গুলা আর উৎপাদ গুলো এগুলোকে আমরা সমান করব। দেখো এখানে কি নাইট্রোজেন আছে দুইটা, নাইট্রোজেন দুইটা দেওয়াতে আবার হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? এখন ছয়টা হয়েছে। এই পাশে আর এই পাশে এটা কি গুণ হয়, এগুলো কি হয়? গুণ হয়। এখানে যদি 3 দিতাম তাহলে 3 3 কে 9 হইতো। নাইট্রোজেন আছে কয়টা? দুইটা, হাইড্রোজেন হয়ে গেছে ছয়টা। তাহলে এখন হাইড্রোজেনের সাথে কত গুণ করলে 6 হবে? 3 দ্বারা গুণ করলেই তো হবে, 3 দুগুণে 6। দেখছো এখানেও কি এখন দুইটা আছে, এই পাশে নাইট্রোজেন দুইটা, এই পাশে হাইড্রোজেন 6টা, এই পাশে হাইড্রোজেন কয়টা? 6টা। বুঝতে পারছো এখন? তাহলে কি সমতাকরণ আশা করি বুঝতে পারছো তোমরা সকলে। পরে কি লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক এই জিনিসটার ক্ষেত্রে তোমাদের একটা গল্প পড়ি, গল্প করতেছি, এই গল্প অনুযায়ী কি তোমরা ভালোভাবে শোনো গল্পটা, এটা দ্বারা কি তোমরা লিমিটিং জিনিসটা বুঝতে পারবে। লিমিটিং বিক্রিয়ক কি? ধরো মনে করো যে এখন কি বৃষ্টি দিন হইতেছে না, বেশিরভাগ জায়গায় কি বৃষ্টি আছে, এই বৃষ্টির জায়গায় কি বৃষ্টি দিনে কি আমরা খিচুড়ি খাইতে সকলে ভালোবাসি। তাহলে কি খিচুড়ি, ধরো খিচুড়ি রান্না করবা, খিচুড়ি রান্না করতে কি কি লাগে? চাল লাগে, ডাল লাগে, আহ তারপরে কি লাগবে? মাংস লাগবে, এগুলা কি লাগবে। এখন ধরো আর লবণ লাগবে মনে করো। তাহলে কি এই চারটা জিনিস দ্বারা কি তোমরা খিচুড়ি তৈরি করবা। তাহলে খিচুড়ি রান্না করার জন্য সবকিছু তুমি দিলা, অর্ধেক রান্না পরে একজনকে টেস্ট করতে দিলা, কি লবণ দেখলো কি, একজন টেস্ট করে দেখলো কি লবণটা কম হয়ে গেছে। মানে চাল ডাল লবণ প্লাস কি মাংস দিছিলা, সবকিছু ঠিক আছে, কিন্তু কি লবণটা দেখলা কি কম হয়ে গেছে। তারপরে কি একজন টেস্ট করার পর বলো যে লবণটা দেওয়ার কিছু, যাই দেখো লবণ শেষ। লবণ যে শেষ হয়ে গেল তার মানে কি যেটা আগে শেষ হয়ে গেলো এগুলো কি লবণটা আরো দরকার ছিল না? যেটা তৈরি করার সময়, খিচুড়ি তৈরি করার সময় লবণটা আরো দরকার ছিল, কিন্তু লবণটা আগে ভাগে শেষ হয়ে গেছে। যেটা আগে ভাগে শেষ হয়ে যায় সেটা কি লিমিটিং বিক্রিয়ক, যেটা কি লিমিটিং বিক্রিয়ক। এখন বিক্রিয়ক কেন বললাম? যা দ্বারা কোনো কিছু উৎপন্ন করবা সেটা কি বিক্রিয়ক, আর যেটা উৎপন্ন করবা সেটা কি উৎপাদ, সেটা কি উৎপাদ। এই খিচুড়ি যে একটা তৈরি করলা এটা কি খিচুড়িটা হচ্ছে কি উৎপাদ। আর বিক্রিয়ক কোনগুলো? খিচুড়ির সাপেক্ষে বিক্রিয়ক কোনগুলা? ওই যে চাল ডাল লবণ মাংস, এগুলা কি বিক্রিয়ক। এই বিক্রিয়ক গুলার মধ্যে কোনটা আগে শেষ হয়ে গেছিল? লবণ। কোনটা শেষ হয়ে গেছিল? লবণ। তাহলে খিচুড়ির সাপেক্ষে লবণটা কি লিমিটিং বিক্রিয়ক, খিচুড়ির সাপেক্ষে লবণটা কি লিমিটিং বিক্রিয়ক। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা কি? যেটা বিক্রিয়া করার সময় আগে কি শেষ হয়ে যায়, বিক্রিয়া আগে কি নিঃশেষ হয়ে যায়, সেটা কি তোমার লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? তেমনি ভাবে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা এখন একটু বোঝাই। তাহলে কি একটু আগে কি বললাম? খিচুড়ি তৈরি করার সময় যেটা আগে ভাগে শেষ হয়েছে সেটা লিমিটিং বিক্রিয়ক। তার মানে কি মোরাল অফ দ্য স্টোরি কি? যেটা বিক্রিয়া করার সময় বিক্রিয়কের মধ্যে যেটা আগে শেষ হয়ে যাবে সেটা কি লিমিটিং বিক্রিয়ক। আর বিক্রিয়ক আর উৎপাদ তো বুঝোই, যেটা দ্বারা আমরা কিছু তৈরি করি সেটা হলো বিক্রিয়ক, আর যেটা তৈরি হচ্ছে সেটা কি উৎপাদ। তেমনি ভাবে দেখো এখানে কি বলছে, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি? লিমিটিং বিক্রিয়ক কোনটি? দেখো তাহলে আমরা এটা করতেছি। কি বলছে? 5 গ্রাম হাইড্রোজেন কত আছে? 5 গ্রাম হাইড্রোজেন কত? 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস কত দেওয়া আছে? গ্যাস বলছে, গ্যাস মানে কি একটা হাইড্রোজেন দ্বারা কি গ্যাস হয় না? H2, এটা কি গ্যাস। গ্যাস যেহেতু বলছে তার মানে কি H2। আর বলছে ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস কত দেওয়া আছে? ক্লোরিন গ্যাস কত দেওয়া আছে? 75 গ্রাম। এটা কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে। দেখো হাইড্রোজেন 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস, 5 গ্রাম কি দেখো 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস এবং কি 75 গ্রাম ক্লোরিন গ্যাস, এই দুইটা কি দেওয়া আছে? এই দুইটা কি দেওয়া আছে যে 5 গ্রাম এবং 75 গ্রাম, এই দুইটা কি এখন আমরা বিক্রিয়া করব। কি করব? বিক্রিয়া করব। দেখো হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন প্লাস ক্লোরিন মিলে কি তৈরি হলো? HCl। কি তৈরি হলো? HCl। সমতা করো। সমতা কি? দুই অনু সমতা করো, কারণ কি হাইড্রোজেন আছে দুইটা, এই দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন, এই দুইটা ক্লোরিন মিলছে। বিক্রিয়া করার সময় কি করতে হবে? আমাদের প্রথম শর্ত কি? সমতা করতে হবে। বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত বিক্রি করো। এখন কি পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 না? 1 ইনটু কয়টা আছে? 2, 2 গ্রাম। কত গ্রাম? 2 গ্রাম। আর এখানে কত আছে? 35। ক্লোরিনের ভর কত? 35। কয়টা আছে? দুইটা আছে, তাহলে 35 গুণ কি 2, তাহলে কত আছে এখানে? কত আসে? 35 মানে কি 35 35 70 71, কত? 71 গ্রাম। আর এখানে কত? 2 গ্রাম। বুঝতে পারছো? তার মানে কি এখানে দ্বারা আমরা কি বলতে পারতাছি যে 2 গ্রাম বিক্রিয়া, 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিনের সাথে? 71 গ্রাম ক্লোরিনের সাথে। 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। এটা কি আমরা লিখতে পারি না চাইলে?
তাহলে কি এটা আমরা চাইলে কি লিখতে পারি, কি বলছে হাইড্রোজেন প্লাস ক্লোরিন এর বিক্রিয়া করে কি, তাহলে আমরা লিখতে পারি 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। দেখতে পারি না আমরা 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিনের সাথে, 71 গ্রাম ক্লোরিনের সাথে। অতএব কি 1 গ্রাম বিক্রিয়া করে 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71/2 গ্রাম ক্লোরিনের সাথে। বুঝতে পারছো? এতটুকু আমরা দেখলাম। এখন দেখো তো প্রশ্নের মধ্যে হাইড্রোজেনটা কতটুকু দেওয়া ছিল, হাইড্রোজেনটা প্রশ্নের মধ্যে কতটুকু দেওয়া ছিল, হাইড্রোজেনটা দেখো প্রশ্নের মধ্যে কতটুকু দেওয়া ছিল, হাইড্রোজেন কত দেওয়া ছিল, 5 গ্রাম দেওয়া ছিল, হাইড্রোজেনটা 5 গ্রাম দেওয়া ছিল। আমরা এখন বের করবো কি 5 গ্রাম কত গ্রামের জন্য বিক্রিয়া করে, 5 গ্রাম সাথে ক্লোরিন কতটুকু বিক্রিয়া করে, এটা আমরা কি বের করব। দেখো প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে, দেখো এই পাশে যেটা, এই যে এখানে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। 1 গ্রাম, এই 2 আর 71টা কই থেকে পাইলাম, এই যে এগুলো সমতা করার পরে আমরা কি এখানে 2 পাইছি, এখানে আমরা কি পাইছি 2 পাইছি, আর এখানে কত পাইছি 71 পাইছি, এখানে কি পাইছি 2 পাইছি আর কি পাইছি 71 পাইছি, এখানে কি পাইছি 2 গ্রাম আর কত 71 গ্রাম, এটা কি পাইছি 2 গ্রাম আর কি 71 গ্রাম, এটা কি পাইছি 2 গ্রাম প্লাস কি 71 গ্রাম, তা 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম কি ক্লোরিনের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করে এত গ্রামের সাথে। এখন আবার কি বলছে, তাহলে এই পাশে কি আছে হাইড্রোজেন আসতেছে না, এই পাশে কি আছে হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেন কত আছে এখানে প্রশ্নে, হাইড্রোজেন দেওয়া আছে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করে এটা আমরা বের করি। তাহলে কি 5 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করে, অতএব 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গুণন কি 5 ভাই কত 2 গ্রাম ক্লোরিনের সাথে। এটা আনসার কত আসে দেখো তো, বের করো তো কত আসে দেখি, আমি ক্যালকুলেটর বের করতেছি। 71 ইন্টু 5 ভাগ 2 কত 177 দশমিক কত 177.5, 71 গুণন 5 বাই কত 2, এটা ভাগ করলে কত 177.5 কি গ্রাম ক্লোরিন, কি হচ্ছে এত গ্রাম কি ক্লোরিন, এত কি আসতেছে ক্লোরিন আসতেছে। বুঝতে পারছো, এত গ্রাম ক্লোরিন, তার মানে কি 5 গ্রাম হাইড্রোজেনের জন্য দরকার ছিল কত গ্রাম 177.5 গ্রাম ক্লোরিন দরকার ছিল, 5 গ্রাম হাইড্রোজেনের জন্য দরকার ছিল কত গ্রাম 177.5 গ্রাম ক্লোরিন, কিন্তু প্রশ্নের মধ্যে কত দেওয়া ছিল দেখো তো, প্রশ্নের মধ্যে মাত্র কত দেওয়া আছে 75 গ্রাম, প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে 75 গ্রাম, কিন্তু দরকার ছিল তার কত গ্রাম, দরকার ছিল তার কত গ্রাম, দরকার ছিল তার 177.5 গ্রাম ক্লোরিন গ্যাস, দরকার ছিল 177.5 গ্রাম ক্লোরিন, 5 গ্রাম হাইড্রোজেনের জন্য ক্লোরিন গ্যাস কতটুকু দরকার ছিল 177.5 গ্রাম দরকার ছিল, কিন্তু প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে 75, তাহলে কি কম দেওয়া আছে না, তাহলে কোনটা বিক্রিয়া আগে শেষ হয়ে যাবে ক্লোরিন, কোনটা শেষ হয়ে যাবে ক্লোরিন। একটু আগে যে আমরা একটা খিচুড়ি গল্প করলাম, খিচুড়ি বানানোর জন্য কোনটা আগে শেষ হয়ে গেছিল, লবণ শেষ হয়ে গেছে, তাহলে লবণটা আমরা কি বলছিলাম লিমিটিং বিক্রিয়ক বলছিলাম, তাহলে খিচুড়ির সাপেক্ষে লবণটা যদি লিমিটিং বিক্রিয়া হয়, তাহলে কি এই বিক্রিয়ার সাপেক্ষে ক্লোরিনটা কি লিমিটিং বিক্রিয়ক না, কারণ কি লিমিটিং বিক্রিয়ক কি মানে কি যেটা আগে শেষ হয়ে যায়। তাহলে কি এখানে কি আমরা কি বলছি 5 গ্রাম হাইড্রোজেনের জন্য দরকার 177.5 গ্রাম কি ক্লোরিন, কিন্তু প্রশ্ন কত দেওয়া আছে 75 গ্রাম দেওয়া আছে, তাহলে কি শেষ হয়ে গেছে, আগে ভাগে শেষ হয়ে যাবে বিক্রিয়ার, তাহলে কি এজন্য ক্লোরিনটা কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে কি আমরা এখানে কি লিখতে পারি না, কি লিখতে পারি, অতএব কি লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক কোনটা ক্লোরিন। আরেকটা জিনিস লিমিটিং বিক্রিয়ক, এই বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক কোনটার মধ্যে হবে, বিক্রিয়ক গুলোর মধ্যে হবে, হয় হাইড্রোজেন হবে নাই ক্লোরিন হবে। কেউ আবার এই যে পণ্ডিতি করে ওই যে উৎপাদ যে বাই করো না, উৎপাদ কি কোনো সবাই তুমি বলেই দিছে তোমাদের কি লিমিটিং বিক্রিয়ক, তার মানে কি বিক্রিয়কের মধ্যে কোনো একটা কিছু হবে, সেটা হাইড্রোজেন হইতে পারে ক্লোরিন হইতে পারে। এখানে আমরা কোনটা বের করলাম 5 গ্রামের জন্য আসলে দরকার ছিল কতটুক 177.5, কিন্তু প্রশ্নে কতটুক দেওয়া 75 গ্রাম, তার মানে কি বিক্রিয়া করার সময় কি ক্লোরিনটা আগে ভাগে কি শেষ হয়ে যাবে, যেটা আগে ভাগে শেষ হয়ে যাবে ওই যে খিচুড়ি গল্পের মধ্যে যে কি লবণটা শর্ট পড়ছিল, তাহলে এই লবণটা কি খিচুড়ির সাপেক্ষে কি লিমিটিং বিক্রিয়ক, সেম ভাবে কি এখানে বিক্রিয়ার সাপেক্ষে ক্লোরিনটা কি লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো, কারণ এটা কি আগে শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন যদি আসতো কোনটা অবশিষ্ট আছে,
কি বললাম, কোনটা অবশিষ্ট আছে সেটা কি বের করতে হবে। যেহেতু লিমিটিং বিক্রিয়ক কোনটা, ক্লোরিন, ক্লোরিন যেহেতু আগে ভাগে শেষ হয়ে যেতেছে, তাহলে অবশিষ্ট থাকবে কোনটা, হাইড্রোজেন। তাহলে অতএব কি অবশিষ্ট যদি থাকতো তাহলে কি আমরা সেই ক্ষেত্রে কি হাইড্রোজেনটা বের করতাম, বুঝতে পারছো? তাহলে অবশিষ্ট কোনটা, যেটা অবশিষ্ট চাক আর যেটাই চাক, তোমাকে আগে কোনটা বের করতে হবে, লিমিটিং বিক্রিয়কটা বের করতে হবে। লিমিটিং বিক্রিয়কটা বের করা মানে কি, তুমি এর অপোজিট যেটা থাকবে, যেটা এটা ছাড়া অন্যটা যেটা থাকবে সেটা কি অবশিষ্ট থাকবে, বুঝতে পারছো? তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটা, ক্লোরিন। লিমিটিং বিক্রিয়ক কোনটা, এখানে যে প্রশ্ন আছে এখানে আনসার কোনটা, ক্লোরিন। এখানে আনসার কোনটা, ক্লোরিন। ক্লোরিন গ্যাসটা কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখো পরে নেক্সট স্লাইডে যাই। এগুলা দেখি আমরা ফার্স্ট পার্টে যখন করেছিলাম তখন কি এগুলো আমরা সলভ করেছিলাম এমসিকিউ। দেখো বলছিলাম কি ভ্রমণ অবস্থায় শতগ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত, এগুলো কি ফার্স্ট ক্লাস যারা করো নাই তারা কি ক্লাস শেষে ফার্স্ট পার্টটা কি তোমরা দেখে নিও, বুঝতে পারছো? দেখো দেখো তোমাদের একটা জিনিস আমি শর্টকাট একটা জিনিস শিখাই দেই। কালকে ফার্স্ট পার্টে আমরা কি বলছিলাম যে কি তোমাদের একটা যোজনী কিভাবে শর্টকাটে শেখানো যায়, যোজনীটা কি তোমরা অনেকে কি মুখস্থ করো, কিভাবে মুখস্থ করো, হাইড্রোজেনের 1, লিথিয়ামের 1, পরে কি সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, এইভাবে কি মুখস্থ করো। কিন্তু মুখস্থ করতে হবে না, তোমাদের কি আমরা কি একটা শর্টকাট ওয়েতে শিখাবো। কিভাবে শিখাবো, একটা শর্টকাট ওয়েতে, যাতে কি তোমরা ইজিলি পারো সেই অনুযায়ী কি তোমাদেরকে আমরা কি শিখিয়ে দেবো। এখন দেখো যোজনী কিভাবে শর্টকাট 1 থেকে 30 পর্যন্ত তোমরা কিভাবে পারবা, এটা দেখো আমি তোমাদেরকে। যোজনী যে না পারে সে যৌগ তৈরি করতে পারবে না। কারণ কি যৌগ তৈরি করার ক্ষেত্রে যোজনীটা কি পূর্ব শর্ত। যৌগ তৈরি করা পূর্ব শর্ত কোনটা, যোজনী জানা। যোজনী যে না পারবে সে যৌগ তৈরি করতে পারবে না, বুঝতে পারছো? তাহলে কি আমরা এটা শর্টকাট ওয়েতে, অনেকে মুখস্থ করছো, এই মুখস্থ বিদ্যা বাদ দাও। আমি প্রথম দিনই বলছিলাম কি মুখস্থ বিদ্যা চলবে না, এখানে কি বুঝে বুঝে পড়তে হবে, যাতে কি তোমার মাথায় আজীবন কি এটা স্থায়ী থাকে। দেখো আমরা তাহলে কি এখন যোজনী নিয়ে একটু আলোচনা করি। যোজনী, দেখো কি বললাম, যোজনী যারা মুখস্থ করছো তাদের বলতেছি, মুখস্থ জিনিসটা কি মাথা থেকে ঝেড়ে ফেলো। মুখস্থ করলে আজকে একটা করতেছো কালকে কি ভুলে যাবা, কিন্তু তুমি এখন যে শর্টকাট টেকনিকটা শিখাই দিব, এটা কি তোমার আজীবন কাজে লাগবে। কেমিস্ট্রি যতদিন তুমি পড়বা, যতদিন এই যে ইয়েতে ভর্তি হবা, ওখানে কিছু না কিছু কেমিস্ট্রি আছে, বুঝতে পারছো? তাহলে কি তোমরা যতদিন পড়বা কেমিস্ট্রিটা কি তোমার এই যোজনীটা লাগবেই, বুঝতে পারছো? এই যোজনীটা তোমরা কি ভালোভাবে এখানে ক্লিয়ার হয় না, শর্টকাটে শিখাই দিতেছি। মনে করো কি নিষ্ক্রিয় গ্যাস, প্রথম 3টা নিষ্ক্রিয় গ্যাস কোনটা, হিলিয়াম, নিয়ন, আর্গন। কি বললাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, এই 3টা কি নিষ্ক্রিয় গ্যাস, প্রথম 3টা। তাহলে কি হিলিয়াম, নিয়ন, আর্গন, এই 3টা কি, এই 3টা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। এই 3টা কি নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ কি এদের সর্বশেষ কক্ষপথ কি পূর্ণ, যতগুলো তার দরকার ছিল ইলেকট্রন গুলো সেইগুলো কি পূর্ণ, মানে স্থিতিশীল অবস্থায় আছে, এরা কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তারা কি হিলিয়াম কয় নাম্বার, 2 নাম্বার, নিয়ন কয় নাম্বার, 10 নাম্বার, আর্গন কয় নাম্বার, 18 নাম্বার। এই 3টা জিনিস তোমরা যদি পারো আর যদি তোমরা ইজিলি পারবা। এখন ধরো তোমরাই বলো কি, ধরো অ্যালুমিনিয়ামের বের করো। অ্যালুমিনিয়ামের যোনি কত স্যার, অ্যালুমিনিয়ামের যোনি কত? অ্যালুমিনিয়াম দেখো তো কোনটার কাছে, এই 3টার মধ্যে কোনটার কাছে, 2 এর কাছে না 10 এর কাছে না 18 এর কাছে, কোনটার কাছে? অবশ্যই নিয়নের কাছে। দেখো এখান থেকে যদি 18 থেকে 13 নাম্বার, অ্যালুমিনিয়াম কয় নাম্বার, 13 নাম্বার। 13 নাম্বার আর 18 নাম্বার ব্যবধান কত, 5। আর 10 এর আর এর মধ্যে ব্যবধান কত, মাত্র 3। আর 2 এর সাথে ব্যবধান কত, অনেক, বুঝতে পারছো? তার মানে কি 11 ব্যবধান। তাহলে বুঝতে পারছো যেটার কাছে সেটা হিসাব করবা। বললাম কি অ্যালুমিনিয়ামের যোনি বের করবা, অ্যালুমিনিয়ামের যোনি। তাহলে অ্যালুমিনিয়াম যদি এই 3টার মধ্যে কোনটার কাছে, নিয়নের কাছে। তাহলে নিয়নের কাছে তাহলে কয় নাম্বার ব্যবধান, 10 আর 13, তার কত ব্যবধান, 3। তাহলে অ্যালুমিনিয়ামের যোনি কত, 3। অ্যালুমিনিয়ামের যোনি কত, অ্যালুমিনিয়ামের যোজনী কত হলো, 3। সেম আরেকটা জিনিস, যোজনী কখনো কি পজিটিভ, নেগেটিভ বা কি ভগ্নাংশ হতে পারে না। যোজনী কি পজিটিভ, নেগেটিভ বা কি ভগ্নাংশ হতে পারে না, বুঝতে পারছো? যোজনী কি পজিটিভ, নেগেটিভ বা কি ভগ্নাংশ হতে পারে না। যোজনী কি অলওয়েজ পূর্ণ সংখ্যা থাকে, এবং কি পজিটিভ, নেগেটিভ এগুলা কোনো ফ্যাক্ট না, বুঝতে পারছো? তাহলে এখানে কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কোনটার কাছে, নিয়নের কাছে, তার মানে এর যোজনী কত, 3। আর এরপরে আবার কি আছে, ধরো সোডিয়াম। সোডিয়াম কয় নাম্বার, 11 নাম্বার। এই 11 নাম্বার কোনটার কাছে, এই নিয়নের কাছে। কোনটার কাছে, নিয়নের কাছে। তাহলে নিয়নের আর 11, এই নিয়ন 10 আর 11 মধ্যে পার্থক্য কত, 1। তাহলে কি যোজনী, সোডিয়ামের যোজনী কত, 1। একাধারে দেখো সবগুলো নিয়ম মানবে। যেমন কি ফসফরাস কয় নাম্বার, ফসফরাস কয় নাম্বার, 15 নাম্বার। পারমাণবিক সংখ্যা তোমার জানতে হবে, সবকিছু জানার আগে কোনটা জানতে হবে, পারমাণবিক সংখ্যা। এই জন্য তোমাদের বলছিলাম 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা কি মুখস্থ করো। তাহলে কি ফসফরাস কি 15, এই 15 নাম্বার কোনটার কাছে, আর্গনের কাছে না নিয়নের কাছে না হিলিয়ামের কাছে? অবশ্যই আর্গনের কাছে। কত ব্যবধান, 3। ফসফরাসের কত ব্যবধান, 3।
ফসফরাসে তাহলে যোনি কত 3, সাথে কি একটা যোগ হয়, সাথে কি যোগ হয় 5, 3 আর 5 এই একটা মুখস্থ রাখতে হবে, নিয়ম অনুযায়ী সেটা হবে 3, 3 যেটা এটা নিয়ম হবে, সাথে কি যোগ করবা 5 যোগ করবা, বুঝতে পারছো? আবার কি কি আছে ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কোনটার কাছে 10, ম্যাগনেসিয়াম হিলিয়ামের কাছে, নিয়নের কাছে না আর্গনের কাছে, কোনটার কাছে নিয়নের কাছে, তাহলে ব্যবধান কত 2, ব্যবধান কত 2, তাহলে এর অনুযায়ী সেই অনুযায়ী কত হওয়ার কথা, তাহলে ইয়ার ম্যাগনেসিয়ামের যোনি কত, ম্যাগনেসিয়ামের যোনি হচ্ছে 2, দেখি তোমাদের একটা করতে দেই সেই অনুযায়ী করো, অক্সিজেনটা বের করো তো, অক্সিজেনটা আমি যে নিয়ম শিখাইলাম সেই নিয়ম ফলো করে অক্সিজেনটা বের করো তো। আমি প্রথমে বললাম যোজনী কি পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ হতে পারে না, যোজনী কি পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ হতে পারে না, যোজনী কি অলওয়েজ একটা পূর্ণ সংখ্যা থাকে, বুঝতে পারছো? তাহলে অক্সিজেনের যোজনী কত, অক্সিজেন কয় নাম্বার 8 নাম্বার, তাহলে কি হিলিয়াম নিয়ন আর কি আর্গন এই তিনটার মধ্যে কোনটার কাছে, নিয়নের কাছে, তাহলে নিয়নের কাছে ব্যবধান কত 2 ব্যবধান, তার মানে কি অক্সিজেনের যোজনী কত 2, তাহলে কি তোমরা পারবা এই শর্টকাট নিয়মে 1 থেকে 20 পর্যন্ত এই নিয়ম মানতে, 1 থেকে 20 পর্যন্ত কি এই নিয়ম মানবে? এখন কি প্রশ্ন আসতে পারে স্যার তাহলে কি স্ক্যান্ডিয়াম থেকে স্ক্যান্ডিয়াম পর্যন্ত 1 থেকে স্ক্যান্ডিয়াম মানে কত 21 পর্যন্ত, 1 থেকে 21 পর্যন্ত এই নিয়ম অনুসরণ করবে, স্ক্যান্ডিয়াম কয় নাম্বার 21 নাম্বার, 21 নাম্বার কোনটার কাছে আর্গনের কাছে, তাহলে ব্যবধান কত 3, তাহলে স্ক্যান্ডিয়ামের যোজনী কত 3, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এখানে কি তোমার অন্য নিয়ম ফলো করবে, এতটুকু পর্যন্ত বুঝছো? এখন দেখো টাইটেনিয়াম থেকে তোমার কি জিঙ্ক পর্যন্ত থেকে আরেকটা নিয়ম লেখাইতেছি, দেখো তাহলে আর 21 পর্যন্ত নিয়ম ফলো করবে, পরের নিয়ম কি, পরের নিয়ম হচ্ছে ধরো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডটা কি টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, নিকেল দেখো নিকেল, কপার, জিঙ্ক, দেখো এই পর্যন্ত কি এইখানেও কি একটা শর্টকাট ফর্ম আছে, এখানেও কি শর্টকাট আছে, দেখো এই পর্যন্ত দেখবা, দেখো প্রথম কি দিবা 2 করে সবগুলারে দিবা, 2 করে কি সবগুলারে দিবা, তারপরে কি একাধারে 3 করে দিবা, 3 3 3 3 3, তারপরে কোনটা দিবা 4 দিবা, 4 4 4 4 4 4, তারপর কি দিবা 5 দিবা, 5 5 5 5 5 5, এভাবে কি চলতে থাকবে। দেখো তো একটা জিনিস, একটা রুলস মানছে, কি রুলস মানছে এখানে দেখো একটা মজার একটা রুলস মানছে, দেখো প্রথম জিঙ্ক বন্ধ আনছিলাম একটা একটা করে কিন্তু কমতেছে, দেখছো প্রথম এ পর্যন্ত সব করেছিলাম, পরে একটা নাই, পরে কোটা নাই, দুইটা নাই, তার মধ্যে কি তিনটা নাই, এভাবে কি আস্তে আস্তে যখন 6 লিখবা, 6 লিখবা কি 6 6 6 6 6, দেখছো একটা একটা করে কি কমতেছে, এভাবে কি আস্তে কমতে থাকবে, এগুলো কি প্রত্যেকটা ম্যাঙ্গানিজ যদি জিজ্ঞেস কত 2 3 4 5 6 এই পর্যন্ত কি যাইতে থাকবে যতটুকু যায়, বুঝতে পারছো? এখন প্রশ্ন আসতে পারে না স্যার এইগুলা যদি এতগুলা কেন, আমরা জানি কি অবস্থান্তর মৌল কয় নাম্বার গ্রুপ থেকে 3 থেকে 12 নাম্বার গ্রুপকে কি বলা হয় অবস্থান্তর মৌল, তার মধ্যে দুইটা ব্যতিক্রম স্ক্যান্ডিয়াম এবং কি জিঙ্ক ব্যতীত যেগুলো আছে এগুলা কি সবগুলা কি অবস্থান্তর মৌল, এই অবস্থান্তর মৌল হওয়ার সত্ত্বে কি একাধিক যোজনী থাকবে, কি থাকবে একাধিক যোজনী থাকবে, এই জন্য কি এগুলার একাধিক যোজনী, টাইটানিয়াম জিঙ্ক বললাম কি ব্যতিক্রম, জিঙ্ক কি অবস্থান্তর মৌল না, এই জন্য জিঙ্কের যোজনী কত একটা আছে, বুঝতে পারছো? স্ক্যান্ডিয়ামের যোজনী কত একটা মানে কত 3, বুঝতে পারছো? এইভাবে টাইটানিয়ামের একাধিক যোজনী আছে, যেগুলো একাধিক যোজনী আছে এগুলা কি এগুলা হচ্ছে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল প্রথম সত্য কি আগে ডি ব্লক হতে হবে, কি হতে হবে আগে ডি ব্লক হতে হবে, পড়ছো না? এস ব্লক মৌল কয়টা 14টা, পি ব্লক মৌল কত 36, আর ডি ব্লক মৌল কত 41, আর এফ ব্লক মৌল কোনটা 27, বুঝতে পারছো? 4টা ব্লক মৌল আছে, বুঝতে পারছো? তাহলে কি এগুলো আমরা আগে ক্লাসে কি আমরা এগুলো করাইছিলাম? এই যে 8 অক্সিজেনের দ্রুততা কত, দ্রুততা মানে কি সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে, ডায়াগ্রাম আঁকবা, ডায়াগ্রাম আঁকার পরে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা কি তার দ্রুততা ইলেকট্রন, যেমন কি অক্সিজেন আর কি অক্সিজেন, তাহলে অক্সিজেন কি অক্সিজেনের কি প্রথম একটা থাকে, প্রথম কক্ষপথে কয়টা থাকে দুইটা থাকে, প্রথম কক্ষপথে থাকে, পরে কক্ষপথে থাকে কয়টা 6টা থাকে, কয়টা থাকে 6টা থাকে, এই যে 6টা থাকলো তাহলে কি 6 কি তার দ্রুততা, 6 কি তার দ্রুততা ইলেকট্রন, বুঝতে পারছো? সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা কি তার যুদ্ধতা, যুদ্ধতা বা কি যৌথ ইলেকট্রন। পরে বলছে কি সোডিয়াম কার্বনেটের একটি অণুতে কতটি মৌল আছে, কি বলছে কতটি, অনেকেই প্রশ্নের অনেকে যে অণু টনু এগুলো ভাববা, কি চাইছে সুজা সুজা সাপটা একটা কি চাইছে মৌল চাইছে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটে কি আছে সোডিয়াম আছে একটা, কার্বন আছে একটা, অক্সিজেন আছে একটা, তিনটা মৌল, 3 ধরনের মৌল আছে, তার উত্তর কি হবে 3 ধরনের মৌল, এই জিনিসটা এই যে সহজ জিনিস দিবে কিন্তু তোমরা কি করবা এগুলা ভুল করবা, মানে ভুল করবা কিভাবে ডিপলি চিন্তা করবা, সহজভাবে চিন্তা না করে মানে তোমরা হয়তো ভাববা যে
পরীক্ষায় যেহেতু দিছে, এত তো সহজ দেওয়ার কথা না, তোমরা কি করো অনেক ডিপলি ভাববা। এই যে এই জিনিসটা কি স্যাররা দেয় এই জন্য, বুঝতে পারছো? প্রশ্ন ভালো করে বুঝবা। কি বলছে, সোডিয়াম কার্বনেট এর একটি অণুতে কতটি মৌল আছে? কতটি মৌল আছে? 3টি মৌল আছে। কতটি মৌল আছে? 3টি মৌল আছে। সুপ্ত যোজনী মানে কি? সুপ্ত মানে কি? লুকায়িত। সুপ্ত মানে কি? লুকায়িত মানে কি? একটা মৌলের সর্বোচ্চ যোজনী মানে যৌগ গঠন করবে যখন, মনে করো কি কার্বন, ধরো একটা উদাহরণ দিই, কার্বন ডাইঅক্সাইড, আবার কি কার্বন মনোক্সাইড, এই দুইটা। এখানে কার্বনের যোজনী কত মনে রাখবা? এক্স ওয়াই, একটা যৌগ, এক্স এর যোজনী হয় এখানে, ওয়াই এর যোজনী হয় এখানে, বুঝতে পারছো? কি ওয়াই এর যোজনী এখানে, এক্স এর যোজনী এখানে। যেমন তেমনি ভাবে কি কার্বনের যোজনী এখানে কত, অক্সিজেনের যোজনী কত ব্যবহার হয়েছে? কার্বনের যোজনী এটার মধ্যে কত ব্যবহার হয়েছে? 4 ব্যবহার হয়েছে। কত? 4 ব্যবহার হয়েছে। আর এখানে কি অক্সিজেনের যোজনী কত? কিভাবে বুঝলাম 4 ব্যবহার হয়েছে? দেখো এখানে 2 দিতাম, আর এখানে কি দিতাম? 4 দিতাম। তাহলে কি 2 দ্বারা আবার যদি ভাগ করি তাহলে এখানে কি থাকবে? এখানে 1 থাকবে, আর এখানে কত থাকবে? 2, আর এখানে কত থাকবে? 1। তার মানে কি কার্বনের যোজনী কত? এখানে 4 ব্যবহার হয়েছে। এই কার্বনের যোজনী 4 ব্যবহার হয়েছে, সর্বনিম্ন যোজনী কত? 2। তাহলে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন কত? সর্বোচ্চ 4 মাইনাস 2, তাহলে কত থাকে? 2। তাহলে এইখানে কার্বনের সুপ্ত যোজনী কত? 2। বুঝতে পারছো সুপ্ত যোজনী জিনিসটা? বুঝতে পারছো? এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? মানে কি ভি বাই 22.4 ইজ ইকুয়াল টু কি বলছে গ্রাম, মানে কি গ্রাম কোন সূত্রের মধ্যে আছে? ডব্লিউ এর মধ্যে গ্রাম আছে না? ওই যে শিখাইছিলাম এন ইজ ইকুয়াল টু কি ডব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু কি ভি বাই 22.4 ইজ ইকুয়াল টু কি এন বাই এন এ। ওই সূত্রের মধ্যে গ্রাম কোন সূত্রের মধ্যে আছে? একমাত্র ডব্লিউ বাই এম এই সূত্রের মধ্যেই তো আছে। তাহলে কি ডব্লিউ বাই এম, তাহলে অতএব যেহেতু আয়তন চাইছে বি পাশে রাখি, আরগুলো কি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যায়। ডব্লিউ ইন্টু কি 22.4 বাই কি এম, তাহলে কি ডব্লিউ মান কত? 44 গ্রাম, আর ইন্টু কি 22.4 বাই কত এম। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। আণবিক ভর কত? 40। 12 আর 32, 12 আর 32 কত? 16 না? অক্সিজেনের 16, 16 দুগুণে কত? 32, 32 আর 12 কত? 44। তাহলে কত থাকতেছে? 40, 44, 44 কি কাটা, তাহলে কত থাকছে? 22.4 লিটার, 22.4 লিটার। বুঝতে পারছো? এই যে 22.4 লিটার। তারপরে আসতেছে কি শতকরা HCl এর শতকরা সংযুতি। HCl এ কি বলছে? HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি বলছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের শতকরা সংযুতিতে হাইড্রোজেন কত পার্সেন্ট দেওয়া আছে? 2.745% হলে ক্লোরিনের শতকরা সংযুতি। এই যে এখানে আছে এই প্রশ্নটা অনেকে কি করবা জানো? ওই যে HCl কি মৌলের একটা শতকরা সংযুতি যখন বের করে সূত্র কি মৌলের একটা পরমাণুর ভর, পারমাণবিক ভর ইনটু মৌল যতগুলো আছে ততগুলা ইনটু কি 100 বাই কি যৌগের আণবিক ভর। এই সূত্র ইউজ করবা অনেকে। কিন্তু দেখো কিছু কিছু জিনিসে শর্টকাট টেকনিক আছে। কিভাবে শর্টকাট টেকনিক? আচ্ছা এখানে মৌল আছে কয়টা? 2টা মৌল আছে না? হাইড্রোজেন এবং ক্লোরিন। মৌল আছে কয়টা? মৌল আছে কয়টা? 2টা। 2টা মৌল আছে। তো 2টা মৌল কি 2টা যাই থাক শতকরা সংযুতি আনসার যাই বের হোক 2টা মিলে আবার কি হবে? 100 হবে না? 100 বেশি কি হবে? 100 বেশি তো কখনো হবে না। কি হবে? 2টা মিলে 100। তার মানে কি এখানে দেওয়াই আছে, একটা দেওয়া আছে 2.74%। তাহলে কি আমরা যদি জিজ্ঞেস করি কি ক্লোরিনটা আছে, তার মানে কি ক্লোরিনটা কত হবে? 100 মাইনাস 2.74। এটা কি বিয়োগ দিলে তো আনসার বের হয়ে যাবে। এটা বিয়োগ দিলে আনসার বের হয়ে যাবে না? এটা কি আমার কি ওই যে সূত্র অনুযায়ী কি করতে হইতেছে? সূত্র অনুযায়ী কি করতে হইতেছে না। অনেকে কি করবে? সূত্র অনুযায়ী করবে। এই যে এইগুলো অ্যাডমিশন পরীক্ষায় এই যে এগুলাই দিবে। কি করে দিবে জানো? দিবে যাতে তোমরা কি মানে অনেক বড় মানে ডিপলি চিন্তা করো। ডিপলি চিন্তা করা যাবে না। এমসিকিউ পরীক্ষায় কিভাবে চিন্তা করতে হবে? যত শর্টকাটে তুমি আনসারটা করতে পারো সেই অনুযায়ী কি তোমার ভাবতে হবে। বুঝতে পারছো? কারণ টাইমটা অনেক কম থাকবে। টাইমটা অনেক কি কম থাকে। আর ম্যাথ আছে, ম্যাথ এখান থেকে টাইমটা শোনো, ফিজিক্সে কেমিস্ট্রিতে যেগুলো থিওরিটিক্যাল আছে প্লাস বাংলা যেগুলো আসবে এগুলো যেগুলো থিওরিটিক্যাল আছে এগুলা কি তোমরা এখান থেকে যত তাড়াতাড়ি কি সলভ করা যায় এখান থেকে সময় বাঁচাতে হবে। এখানে সময় বাঁচায় কি ওই যে তোমার ম্যাথের মধ্যে তো ক্যালকুলেশন করতে হবে, ওইখানে কি টাইমটা বেশি যাবে। এই জন্য কি এখানে যত কম সময় করা যায় এখান থেকে টাইম বাঁচায় কি ওইখানে টাইমটা একটু বেশি দিবা। বুঝতে পারছো? তাহলে এটা আনসার কত হবে? 100 মাইনাস 2 কত? 97.26%। তাহলে এটা আনসার কত? ক নাম্বার। এটা আনসার কি? পরের টপিক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার, মানে কি কস্টিক সোডা। এটা আরেক নাম কি? এটা আরেক নাম কি? কস্টিক সোডা। অনেক সময় নাম দিয়ে দিবে কিন্তু কস্টিক সোডা, এর নাম কি? কস্টিক সোডা মানে কি? এটা ক্ষার, একটা কি এক প্রকার ক্ষার। বুঝতে পারছো? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়ামের শতকরা সংযুতি কত? এখানে তুমি ওই সূত্র ফলো করবা। কোন সূত্র? ওই যেখানে কি বলছিলাম
কোন যৌগে কোন মৌলের শতকরা সংযুতি ইজ ইকুয়াল টু কি মৌলের পারমাণবিক ভর ইনটু কি মৌলের সংখ্যা ইনটু 100% বাই কি যৌগের আণবিক ভর। তাহলে কি এটা আনসার অনুযায়ী কি তোমরা যদি বের করো তো দেখি এটা আনসার কত হবে। 12 নম্বর আনসার কত হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়ামের শতকরা সংযুতি কত? এই তো সূত্র অনুযায়ী করো, সূত্র অনুযায়ী করো। যে যত তাড়াতাড়ি করতে পারবে, তাড়াতাড়ি মানে কি তোমার তো বাংলা লিখতে হবে না, এমসিকিউ পরীক্ষা তুমি কি বাংলা লিখবা, সূত্র একটা প্রয়োগ করবা, ডিরেক্ট কি করবা মান বসাবা। ডিরেক্ট কিভাবে মান বসাবা? শতকরা সংযুতি সোডিয়াম কত? সোডিয়ামের 23, সোডিয়াম আছে কয়টা? একটা আছে, একটা গুণ কি 100 বাই কি এটা ভর কত? এটা ভর কি তোমাদের কালকে কয়েকটা লিখে দিছিলাম, বলছিলাম না সোডিয়াম হাইড্রোক্সাইডে 40, কার্বন ডাইঅক্সাইডে 44, সোডিয়াম কার্বনেট 106, পরে কি হাইড্রোক্লোরিক কি 36.5, তারপর আবার কি বলছিলাম কার্বন ডাইঅক্সাইড 44। এইভাবে কি কয়েকটা মনে রাখবা, কি কয়েকটা ক্যালসিয়াম কার্বনেট কত 100, এইভাবে কি মনে রাখবা কয়েকটা। তাহলে কি বলছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড 44, কারো যদি মনে না থাকে তার কি বের করতে পারো, সমস্যা তো নাই। সোডিয়ামের কত 23, অক্সিজেনের কত 16, হাইড্রোজেনের কত 1, তাহলে 1 আর 23 কত 24, 24 আর 16 কত 40, 24 আর 16 কত 40, তাহলে এই জন্য কি ভাগ 40, তাহলে কত 100 কাটা, তারপরে কি 23 মানে কি 230 ভাগ কত 4 দাও, দেখো কত আসে 4 6 24, তাহলে কি 4 5 20, মানে কি যাই বাইরে হোক না কেন এই দুইটা দেখছো এমসিকিউ কিন্তু মুখে মুখে কিন্তু করা যায়, তার মানে বোঝা যাইতেছে কি 4 দেখো এটা যদি 230 ভাগ 4 দাও তাহলে কি আসতেছে এক ঘর দিয়ে যাইতেছে না, তার দুই ঘর নিতে হবে, 4 6 24, তার মানে 6 আসবে না, কত আসবে 5, 4 5 কত 20, প্রথম ওয়ার্ড কত হবে, প্রথম প্রথম অঙ্কটা কত হবে 5, তাহলে 5 কোনটা জায়গায় আছে 5, এটা আছে একটা, এটা আছে একটা, তাহলে এই দুইটা কি আগেই বাদ, এই দুইটা কি আগেই বাদ, তাহলে মানে কি এই দুইটার মধ্যে কোন আছে। এখন পরের স্টেপে যাও, পরের স্টেপে কি 5 আছে, তাহলে কত 4 5 20, এখানে কত থাকতেছে 3, তাহলে এই 3 থাকতেছে, 3 3 4 3 থাকতেছে ছোট সংখ্যা, তাহলে কি একটা শূন্য নিতে হবে, তাহলে কত আসতেছে 4 6 24, 4 সাথে কত 28, কত 4 সাথে 28, তার মানে কি 4 যদি 8 নাও তাহলে কত 4 সাথে কত 32, 32 হবে, 32 হবে না 4 সাথে 28, তার মানে কি পরে যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজ দিতেই হবে না, বুঝতে পারছো, তার মানে কি 57 যেহেতু আসছে এই মানে 58, তার মানে এটা ক্রস, বুঝতে পারছো। এই যেভাবে মুখে মুখে কি অঙ্ক করতে হবে, যদি ক্যালকুলেটর তো তোমাদের নাই থাক, যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এইভাবে তোমার যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, সব অপশন কি তোমার যদি মানে করতে হয় তাহলে তো সমস্যা। প্রথম আসতেছে কি 5, তার মানে কি 5 তো এই 75 আর 87 কোনো কথাই নাই, এই দুইটা বাদ, তারপর আসতেছে কি 58 আর 57, এই দুইটার মধ্যে এটাও হয় এটাও হয়। এখন পরেরটা স্টেপে যাবা, পরে কি 7 আসছে 4 সাথে কত 28, তাহলে 7 আছে, তাহলে 7, আর যদি 8 দাও তাহলে কত 4 আসছে 32, ওটা হবে না, তাহলে আনসার কত গ, আনসার কত গ। সূত্র যৌগে মৌলের কোন যৌগের মধ্যে যে মৌলের শতকরা সংযুতি চাইবে কি বলবে, দেখো এখানে আমরা একটা টপিক করাইছিলাম, কি বলছিলাম যৌগে, বলছিলাম কি যৌগে মৌলের মৌলের শতকরা সংযুতি ইজ ইকুয়াল টু কি মৌলের পারমাণবিক ভর, কি বললাম মৌলের পারমাণবিক ভর ইনটু কি মৌলের সংখ্যা, ইনটু কি মৌলের সংখ্যা ইনটু কি 100, ইনটু কি 100 বাই কি যৌগের যৌগের পারমাণবিক কি ভর, যৌগের কি পারমাণবিক ভর। সেম ভাবে যে এখানে যেটা করছে দেখো এখানে বলছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সোডিয়াম কয়টা আছে, একটা আছে না, এই জন্য কি 23 গুণন 1 দিছি, কি দিছি 23 গুণন 1 গুণন কি সূত্রের 100, শতকরা সংযুতি বের করতে সূত্রে কি দিতে হয় 100, যেহেতু পার্সেন্টেজ আকারে 100 বাই কি যৌগের পারমাণবিক ভর, মানে টোটাল এই টোটাল যৌগের কি ভর কত 40, টোটাল ভর কত 40, কি বলতেছে তাহলে এত পার্সেন্ট। তাহলে পরের পরের কি চাইছে, তুতে যৌগে কত অণু ক্যালাস পানি সংযুক্ত থাকে, তুতে সংকেত কি, তুতে মানে কি কপার সালফেট, কি কপার সালফেট ইনটু কি কপার সালফেট ইনটু কি 5 অণু পানি, কপার সালফেট ইনটু কি 5 অণু পানি, এটাকে বলা হয় কি তুতে, অথবা কি বলা হয় এটাকে আরেক নাম আছে ব্লু ভিট্রিয়াল, কি বলা হয় ব্লু ভিট্রিয়াল, কি বলা হয় ব্লু ভিট্রিয়াল বলা হয়। এটা কি কপার সালফেট ইনটু 5 অণু পানি, অথবা এটা কি আরেক নাম কি তুতে, তুতে এটা কি এটাকে আরেক নাম কি বলা হয় ব্লু ভিট্রিয়াল। এখানে কয় অণু পানি আছে দেখো তো 5 অণু পানি আছে, কয় অণু পানি আছে 5 অণু পানি আছে, কয় অণু পানি আছে, তার উত্তর কত হবে, বলছে কি ক্যালাস পানি সংযুক্ত থাকে, কত অণু পানি সংযুক্ত থাকে 5 অণু পানি সংযুক্ত থাকে। যদি বলতো গ্রিন ভিট্রিয়াল মানে কি, যদি বলতো গ্রিন ভিট্রিয়াল মানে সবুজ ভিট্রিয়াল, তাহলে গ্রিন ভিট্রিয়ালের সংকেত কি, এটা কি ভিট্রিয়াল
ব্লু, ব্লু বিক্রিয়ার সংখ্যা যেটা, যদি বলতো গ্রিন, গ্রিন বিক্রিয়ার ক্ষেত্রে কি হইতো, ফেরাস সালফেট ইনটু 7 অণু পানি, কি বললাম 7 অণু পানি। যদি বলতো কি হোয়াইট বিট্রিয়াল, কি বললাম হোয়াইট বিট্রিয়াল, হোয়াইট বিট্রিয়ালের ক্ষেত্রে কি জিঙ্ক সালফেট ইনটু কি 7 অণু পানি। বুঝতে পারছো, যেটি আসলে পরীক্ষা পারবা না। ব্লু বিট্রিয়াল মানে কি কপার সালফেট ইনটু 5 অণু পানি, মানে অর্থাৎ কি 2 তে, অথবা গ্রিন বিট্রিয়াল মানে কি ফেরাস সালফেট ইনটু 7 অণু পানি, হোয়াইট বিট্রিয়াল মানে কি জিঙ্ক সালফেট ইনটু কি 7 অণু পানি। এগুলো কোন জায়গাতে আছে, জিঙ্কের রং কি সাদা, ফেরাম ফেরাম আয়রন, আয়রনের রং কি সবুজ, আর কপারের রং কি নীল, এই জন্য ওইখান থেকে আসতেছে এগুলো। বুঝতে পারছো। আজকে তাহলে আমরা এখানে সমাপ্ত করছি। সকলকে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।